বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে ১০ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন দ্বারা আয়োজিত এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিল তবারক বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি জননেতা জনাব লিয়াকত হোসেন লেকু, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের দলের নেতৃবৃন্দ, আরেকজন মুরব্বী উপস্থিত রয়েছেন আমাদের রোহিত মামা, আপনারা অনেকেই চেনেন তাকে, আমার পাশেই বসছেন। আমার খুব ভালো লাগতেছে যে উনি আমার পাশে এসে বসেছেন। যাই হোক, জিয়াউর রহমানের ৪৪ বছর শাহাদত বার্ষিকী গত ৩০শে মে আমরা পার করেছি, হয়ে গেছে। আজকে মে মাস গিয়ে জুন মাসেরও আজকে ১৩ তারিখ, আরো ১৩ দিন ১৪ দিন বেশি হয়ে গেছে। তারপরেও আমরা তাকে স্মরণ করছি। ৪৪ বছর তো হয়েছে, তারপরেও মনে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝেই আছেন। কেন এটা মনে হয় জানেন? মনে হয় যে ওনার যে আদর্শ রেখে গেছেন। মানুষ তো কেউ থাকে না পৃথিবীতে আপনিও একদিন থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে বাঁচিয়ে রাখবে। যদি আমরা ভালো কর্ম করি তাহলে মানুষের মাঝে আমাদের জন্য দোয়া হবে এবং দোয়ার মধ্যে দিয়ে বা ভালো আলোচনার মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকব। আবার মীর জাফরও বেঁচে আছে তার অসৎ কর্মের দ্বারা। মীর জাফরকে ঘৃণা ভরে মানুষ, যখনই কোনো ঘৃণার বিষয়ে আলোচনা হয় তখন আমরা বলি মীর জাফর। এই যে দেখেন, ঘৃণা ভরে তাকে আমরা স্মরণ করি। আবার এই যে ফেসিবাদের পতন হলো, ১৫ বছর যে স্বৈর শাসক আমাদের দেশটাকে শাসন করেছে, তাকেও কিন্তু আমরা স্মরণ করছি, প্রত্যেকটা অনুষ্ঠানে স্মরণ করছি। কিন্তু তাকে কিভাবে স্মরণ করছি? ঘৃণা ভরে স্মরণ করছি। হাসিনাকে মানুষ ভালোভাবে স্মরণ করে? ভালোভাবে স্মরণ করে না। যখন আমাদের মধ্যে ঘৃণার জন্ম হয় তখন আমরা হাসিনাকে স্মরণ করি, উদাহরণ হিসেবে তাকে সামনে দাঁড়া করাই। আর জিয়াউর রহমান সাহেবকে ওনার জন্য যেখানেই আপনি কথা বলবেন, এই অনুষ্ঠানে নয়, আপনি যেখানেই ওনার জন্য কথা বলবেন, আপনি যদি বলেন যে উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন সৎ মানুষ ছিলেন, উনি একজন সৎ শাসক ছিলেন, আপনার সঙ্গে কেউ দ্বিমত করবে না। এই পৃথিবীর কেউ বলবে না যে না উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, কেউ বলবে না যে উনি একজন অসৎ শাসক ছিলেন। তাহলে দেখেন পার্থক্য। আর যত শাসক ছিল, এই যে হাসিনা, তার আগে এরশাদ, দেখেন তাদেরকে আমরা ঘৃণার সঙ্গে স্মরণ করি, অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এখনো বেঁচে আছেন, ওনার জন্য আমরা দোয়া করি উনি যেন আরো দীর্ঘদিন বেঁচে থাকেন, কারণ উনিও তো এই দেশে প্রধানমন্ত্রী ছিলেন। ওনার শাসন আমলেও তো মানুষ একটু সুখে শান্তিতে ছিল। কাজেই এই যে শাসন ব্যবস্থায় একটা পরিবর্তন মানুষ আশা করছে। গত 15 বছরে নিপীড়ন নির্যাতন সইতে মানুষ এখন আর ওই রকম এমপি দেখতে চায় না যারা এমপি হয়ে লুটপাট করবে, ওই রকম কাউন্সিলর দেখতে চায় না যে কাউন্সিলর হয়ে মানুষের সম্পদ লুটপাট করবে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। মানুষকে এরকম কাউন্সিলর, এরকম এমপি, এরকম মন্ত্রী দেখতে চায়? এরকম মন্ত্রী এমপি দেখতে চায় না। সুতরাং একটা পরিবর্তন মানুষ দেখতে চায়। আর সেই পরিবর্তনের ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি দেশে এখনো আসেন নাই, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্রই উনি দেশে আসবেন।
আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে লন্ডনে, এবং সে বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা হবে, এবং আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রোজার আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর আমরা এই দাবি অহংকার করে আমরা বলতে চাই, গর্ব করে আমরা বলতে চাই যে মানুষের অধিকার আদায়ের দাবিতে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের নেতাকর্মীরা রাজপথে লড়াই সংগ্রাম করেছে, আমাদের নেতাকর্মীরা বারবার কারাগারে গিয়েছে, আমাদের নেতাকর্মীরা হাজার হাজার মামলা মোকাবেলা করেছে, এবং এই জুলাই আন্দোলনে হাসিনাকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের 450 নেতা কর্মী প্রাণ দিয়েছে। কাজেই আমাদের নেতৃত্বে, আমাদের নেতার নির্দেশে, আমাদের নেতৃত্বে যে আন্দোলনের পটভূমি গত 15 বছরে আমরা তৈরি করেছিলাম, সেই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি, এবং আজকের এই ফলপ্রসূ আলোচনাকে আমরা সাধুবাদ জানাই, এবং এই ফলপ্রসূ আলোচনার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে দ্বার, সেটি হয়তো উন্মুক্ত হয়েছে, এবং খুব শীঘ্রই হয়তো আমরা আশা করব যে ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরে আসা মাত্রই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এবং আমরা যে আশা করেছিলাম যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই ডিসেম্বরের খুব কাছাকাছি সময়ের মধ্যেই হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা হবে, এবং জনগণের ভোটাধিকার, জনগণ 15 বছর যে ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল, সেই 15 বছর যে বঞ্চিত জনগণ, সেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, এবং তারা এই যে পরিবর্তনের পক্ষে বিএনপির রাজনীতি, এবং বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, মানুষ যা চায় যেভাবে চায় সেইভাবেই রাজনীতি করে, মানুষ যেরকম নেতৃত্ব দেখতে চায় বিএনপি সেই রকম নেতৃত্বই প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে নমিনেশন দিবে। কোনো লুটেরা, কোনো চাঁদাবাজ, কোনো ভূমিদস্যু, কোনো দখলদারকে বিএনপি নমিনেশন দিবে না। কাজেই আগামীতে যে জনগণের প্রত্যাশা পূরণে, জনগণ যে প্রত্যাশা তাদের মনের মধ্যে জিয়ে রেখেছে, সেই জনগণের প্রত্যাশা পূরণে আগামী দিনে বিএনপি সেই রকম নেতৃত্বই সামনে এনে দিবে, যাতে জনগণ খুশি হয়ে ধানের শীষকে বিজয়ী করে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করে ওই পবিত্র সংসদে পাঠাতে পারে। যারা ওই সংসদকে অপবিত্র করেছে আপনারা জানেন, তারা এখন দেশ থেকে বিতাড়িত হয়েছে। ওই সংসদে দাঁড়িয়ে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুৎসা যারা বলেছে, তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং ওই সংসদ হবে পবিত্র, ওই সংসদ হবে জনগণের ভাগ্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ওই সংসদে টাকা খরচ করে আমরা মমতাজ আর ওই নাচুনিওয়ালাদের নাচ গান দেখতে চাই না। ওখানে জনগণের ভাগ্য নিয়ে, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে কথা হবে, আলোচনা হবে, ন্যায় শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা ঐক্য মত সৃষ্টি করে ওই পার্লামেন্টকে একটি জনমুখী পার্লামেন্টে পরিণত করব। সুতরাং যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা কর্মসূচি আমাদের জন্য রেখে গেছেন, সেই 19 দফার উপরে ভিত্তি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 ঘোষণা করেছিলেন, সেটার উপরে ভিত্তি করে আবার আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার ভিত্তিতে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আপনারা দয়া করে 31 দফা পড়বেন। সেই 31 দফার মধ্যে দেখবেন আপনাদের প্রত্যেকটি অধিকারের কথা বলা আছে। সেই আগামীতে 31 দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। এই দেশে আর কোনোদিন কোনো ফেসিবাদের যেন জন্ম না হয়, আর কোনোদিন যেন কোনো লুটেরা বাহিনীর জন্ম না হয়। 1 টাকার কাজ 3 টাকা দেখাবে, 1 লক্ষ টাকার কাজ
3 লক্ষ টাকা দেখিয়ে বলবে আমরা উন্নয়ন করেছি। এরকম উন্নয়ন আমরা চাই না। আমরা চাই জেনুইন, যে রাস্তা করতে 10 লক্ষ টাকা লাগবে সেই রাস্তার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ দিবে সরকার, এবং সেটা 100 ভাগ 100 ভাগ কাজ আদায় করে নেবে জনগণ। কাজেই ভাগাভাগির উন্নয়ন প্রয়োজন নাই, লুটপাটের উন্নয়ন প্রয়োজন নাই, টাকা পাচারের উন্নয়ন প্রয়োজন নাই, মানুষের কল্যাণের জন্য উন্নয়ন প্রয়োজন। সুতরাং আমরা সেই রকম একটি রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা আপনাদের জন্য, যারা আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে, তাদের জন্য কিছু রেখে যেতে চাই। এই দেশটাকে সুন্দর করে আমরা রেখে যেতে চাই, কারণ আমাদের তো সময় শেষ হয়ে এসেছে। আমরা এই যে আপনি আজকে বাড়ির মালিক হতে চান, গাড়ির মালিক হতে চান, কেন? আপনি তো বেঁচে থাকবেন না। নিশ্চয়ই আপনি স্বপ্ন দেখেন যে আমার ছেলেটাকে বা আমার সন্তানদেরকে একটু ভালো জায়গায় আমি রেখে যাই। সেই রকম ভাবে আমরা যারা রাজনীতি করি, আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আমরা আমাদের রাজনীতির মাধ্যমে যেন দেশটাকে এমন একটা জায়গায় রেখে যেতে চাই যেখানে দারিদ্র মুক্ত থাকবে বাংলাদেশ, যেখানে ক্ষুধা মুক্ত থাকবে বাংলাদেশ, যেখানে চিকিৎসা পাবে আমার দেশের মেহনতি মানুষ, শ্রমিক সকলে চিকিৎসা পাবে, যেখানে শিক্ষা পাবে, একটা শ্রমিকের সন্তান শিক্ষা গ্রহণ করতে যেন পারে, সেরকম একটা সমাজ ব্যবস্থা আমার প্রয়োজন। সবাই যেন চিকিৎসা পায়, শিক্ষা পায়, পেট ভরে খেতে পারে। এরকম আমাদের কানাডা বানানোর দরকার নাই, অস্ট্রেলিয়া বানানোর দরকার নাই, সেটা পরে হবে, আস্তে আস্তে হবে। কিন্তু আমি আপনাকে স্বপ্ন দেখাবো দেশটাকে কানাডা বানিয়ে ফেলবো, আমি আপনার পেটে 3 বেলা ভাত দিতে পারি না, বাজার সিন্ডিকেট করে আমার দলের চালা চামটারা 1 টাকার জিনিস 10 টাকায় বাজার সিন্ডিকেট করে বিক্রি করবে, আপনাকে জিম্মি করবে, এবং সেই টাকা তারা পকেটে ভরে বাড়ি গাড়ি করবে, বিদেশে অর্থ পাচার করবে। এইরকম উন্নয়নেরও প্রয়োজন নাই, এরকম রাজনীতি আর মানুষ চায় না। একটা পরিবর্তন মানুষ আশা করে। কি ভাই, করেন না? এই যে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি? আমরা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। বিদেশিদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। বিদেশিরা সাহায্য দিবে, ঋণ দিবে, সেই টাকা দিয়ে আমরা উন্নয়ন করব। তাহলে আমরা আবার এইরকম স্বপ্ন কিভাবে মানুষকে দেখাই যে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো? আমরা কিভাবে এরকম স্বপ্ন দেখাই যে আমরা মালয়েশিয়া বানিয়ে ফেলবো? সিঙ্গাপুর কি কারো কাছ থেকে ঋণ নিয়ে দেশ চালায়? সিঙ্গাপুর কি কারো কাছে হাত পাতে যে আমাদের সাহায্য দেন? তাহলে আমরা তো এখনো বাজেট করতে গেলে, এই যে জুন মাসে বাজেট পেশ হবে, নতুন বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হয়েছে, এই বাজেটের একটা বৃহৎ অংশই সাহায্য নির্ভর, ঋণ নির্ভর। আপনারা বাজেট অ্যানালাইসিস করে দেখেন, আমাদের যে রাজস্ব আয় হয়, সেই রাজস্ব আয়ের পুরোটাই খরচ হয় শুধু প্রশাসনিক ব্যয়। এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে, আমাদের প্রশাসন চালাতে যে খরচ হয়, আমাদের এই যে সিভিল প্রশাসন, তারপরে আমাদের ডিফেন্স, সব মেডিকেল, এগুলো চালাতে আমাদের ওই আয়ের পুরাটাই ব্যয় হয়ে যায়। তাহলে উন্নয়ন হবে কোত্থেকে? উন্নয়ন করতে হইলে আমাদের কি করতে হয়? অন্যান্য যে বড় বড় দেশগুলো আছে, দাতা সংস্থাগুলো আছে, তাদের কাছে হাত পাততে হয়, ঋণ আনতে হয়, সাহায্য চাইতে হয়। তাহলে আমরা আবার মানুষকে বলি, এই যে কয়েকদিন আগে শুনছেন না যে দেশটা কানাডা হয়ে যাবে, অস্ট্রেলিয়া হয়ে যাবে? বলেন তো কিরকম ভাওতাবাজি করে তারা তারা কি করেছে? এগুলো জনগণকে শুনিয়েছে, দেশটাকে কানাডা বানিয়ে ফেলবো, অস্ট্রেলিয়া বানিয়ে ফেলবো। আর তারা কি করেছে? এইখানকার টাকা লুটপাট করে নিয়ে গিয়ে কানাডায় তারা বাড়ি করেছে, বেগম পাড়া বানিয়েছে, তারা অস্ট্রেলিয়ায় বাড়ি করেছে, তারা ইংল্যান্ডে বাড়ি করেছে। একজন মন্ত্রী শুধুমাত্র সাইফুজ্জামান, হ্যাঁ, গতকাল পত্রিকায় এসেছে দেখলাম, লন্ডনের পত্রিকায় এসেছে দেখলাম যে তার ওইখানের যে সম্পদ, সেই সম্পদ জব্দ করেছে। সে শুধু লন্ডনেই 350 বাড়ি কিনেছে। এবার চিন্তা করেন, একজন মন্ত্রী, সে 5 বছর মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আবার সে বাংলাদেশের ভূমি তো খাইছেই, লন্ডনে গিয়েও ভূমি খাইয়ে ফেলছে, 350 বাড়ি করছে। তার মানে সেখানেও সে 300 বিঘা কমপক্ষে জমি সেখানে খাইয়ে ফেলছে সে। তাহলে ওই দেশের সরকারের দৃষ্টিতে যখন আসছে যে বাবারে বাবা, সে মানে কোত্থেকে আসছে এই লোক, এতগুলা বাড়ি, তার বাড়ি ওখানে জব্দ করছে সরকার। আমাদের দেশে এখনো তার বাড়ি, জায়গা জমি জব্দ হয় না। এগুলো জব্দ করতে হবে না? এগুলো সব জব্দ করতে হবে। মানুষের সম্পদ লুটপাট করে যারা
দেশে এবং বিদেশে সম্পদ কিনেছেন, সকলেই কিন্তু আইনের আওতায়, অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদেরকে আসবে। জনগণ তাদেরকে ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন আপনারা? তাহলে কি করতে হবে? আপনাদের উচিত জবাব দিতে হবে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কোনো অসৎ লোকের পিছনে আপনারা যাবেন না।